রহমানির আমি মোহাম্মদ মহিউদ্দিন বেগ মাসুম সহকারী প্রধান শিক্ষক কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাটোর। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নিব। অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ এই বিষয় নিয়ে আজ আমি তোমাদের ক্লাস নেব। তো এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো বিষয়ে আগে জানব, তারপরে এই অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেটা আমরা করব। তো চলো আসি, দেখা যাক কী কী সমস্যাগুলো আছে। প্রথমে আমরা জানব যে পরিমাপটা কী জিনিস। পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলা হয়েছে পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয়েছে পরিমাপ। এখন তুমি বলতে পারো, স্যার এটা কিভাবে? ধরো একটি বেঞ্চের দৈর্ঘ্য 3 মিটার, তো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হলো তোমার পরিমাপ। এই যে বেঞ্চের যে দৈর্ঘ্য লম্বা, এই যে পরিমাণ করে নির্ণয় করলে এটাই হচ্ছে তোমার পরিমাপ। এরপরে আসে হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে কোনো, সেটা হতে পারে আয়তাকার, হতে পারে বর্গক্ষেত্র, হতে পারে। আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল এক ধরনের হবে, বর্গাকার ক্ষেত্রের জন্য ক্ষেত্রফল হবে এক ধরনের। কারণ আয়তাকার ক্ষেত্রের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে সেখানে দুইটা জিনিস অবশ্যই দরকার, একটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ। আর বর্গাকার ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে, বর্গাকার অর্থাৎ একটা বর্গাকার হতে গেলে তার 4টা বাহু, অর্থাৎ এই 4টা বাহু যদি সমান হয় তাহলে এটা হবে তোমার বর্গাকারের ক্ষেত্রফল। তাহলে বর্গাকারের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে বাহু স্কয়ার, অর্থাৎ এক বাহুকে বর্গ করলে যেটা আসবে সেটাই হবে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর আসো আয়তন। আয়তন নির্ণয় করতে গেলে 3টি বিষয় দরকার, একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য আমরা জানি, প্রস্থ জানি, উচ্চতা। অনেক সময় তুমি যখন সৃজনশীল অঙ্ক করতে যাবা সেখানে উচ্চতা শব্দটা নাও পেতে পারো, সেখানে গভীরতা কথাটাও আসতে পারে। সেই গভীরতাটাকেই উচ্চতা হিসেবে বিবেচনা করে আমাদের আয়তন নির্ণয় করতে হবে। এরপরে আসো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভূমি এবং উচ্চতা, অর্থাৎ হাফ ভূমি গুণন উচ্চতা, এই কয়টা বিষয় জানলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে। এরপরে আসো হচ্ছে অনুশীলনী 3-এর 10 নম্বর অঙ্ক নিয়ে। তাহলে 10 নম্বর অঙ্কে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। আবার পড়ি, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য কত? 60 মিটার এবং প্রস্থ কত? 40 মিটার। পাড়ের বিস্তার 3 মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে আমরা ধরে নিই একটা পুকুর, এটা আমি ধরে নিলাম একটা পুকুর। তাহলে পুকুরের দৈর্ঘ্য, তাহলে এটা যদি আমরা দৈর্ঘ্য বিবেচনা করি তাহলে এটা হলো 60 মিটার। প্রস্থ যদি আমরা বিবেচনা করি তাহলে বলা হয়েছে কি এটা 40 মিটার। তাহলে কি বলছে যে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পাড়, তুমি যখন পুকুরে গোসল করতে যাও, ওই গোসল করার যখন পুকুরে যাও দেখো পুকুরের 4 দিক দিয়ে গর্ত করা আছে, ওই গর্তটাই হলো এই যে এটা, যেটা আমরা দেখাচ্ছি 60 থেকে 40। আর যে পাড়, যেটা মাটির উপর তুমি যার পুকুরের পাড়ের উপর দাঁড়িয়ে থাকো, তাহলে এই পাড় বলা হয়েছে এটা 4 চতুর্দিক দিয়ে আমার পুকুরে এরকম পাড় থাকে, চতুর্দিকে এরকম পুকুরের পাড় থাকে। তাহলে এটা বলছে কি পাড়ের বিস্তার, অর্থাৎ পাড়টাই পুকুর থেকে পাড়টা 3 মিটার করে বড় আছে। তাহলে এখানে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 3 মিটার, 3 মিটার। এখন আমার বলছে এই যে আমার এতটুক পাড়, অর্থাৎ এই এতটুক পাড়, এই পাড়ের ক্ষেত্রফলটা আমি কিভাবে নির্ণয়
করব। দেখো প্রশ্নে অঙ্ক করার আগে আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আমরা যদি প্রশ্ন ভালো করে না বুঝতে পারি তাহলে কখনোই কিন্তু অঙ্ক করতে পারবো না। আর অঙ্ক করতে গেলে প্রশ্নটাকে আমার বারবার পড়তে হবে, বারবার সুন্দর করে ভালো করে যদি আমরা পড়ি তবেই কিন্তু প্রশ্নটা আমরা বুঝতে পারবো। বলছে একটি পুকুরের দৈর্ঘ্য, তাহলে আমরা সমাধান করি। বলছে সমাধান যদি করতে যাই তাহলে দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে? বলছে পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমি লিখি পুকুরের দৈর্ঘ্য কি বলছে 60 মিটার। পুকুরের দৈর্ঘ্য কি বলছে 60 মিটার, আমি লিখলাম। এরপর প্রশ্নে কি দেওয়া আছে? বলছে 40 মিটার। তাহলে পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে আমরা জানি কি পুকুরের ক্ষেত্রফল সমান কি? পুকুরের দৈর্ঘ্য, পুকুরের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই তাহলে পুকুরের দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেন? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি হয় তাহলে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে কি? পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে এখানে আমি লিখব পুকুরের দৈর্ঘ্য গুণন পুকুরের প্রস্থ। এখন তোমার যদি মনে হয় যে না স্যার আমি পুকুরের কথাটা লিখব না, তাহলে তুমি এখানে লিখতে পারো শুধু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাও তুমি লিখতে পারো। যদি তোমার মনে না স্যার আমি পুকুরের কথাটা আমি ব্যবহার করব না, তাহলে সেই ক্ষেত্রে তুমি দৈর্ঘ্য গুণন প্রস্থ কথাটাও তুমি লিখতে পারো। তাহলে এখানে আমার প্রশ্নে কি দেওয়া ছিল? পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। তাহলে এই আমি 60 গুণন কি বলছে 40, তাহলে 4 ছক 24, 1 শূন্য 2 শূন্য। এখন এখানে কি হবে? দেখো আমরা যখন বীজগণিতের অঙ্ক করতে যাই তখন এ গুণন এ কি হয়? এ স্কোয়ার, দুইটা জিনিস গুণ করলে হয় বর্গ। তাহলে এখানে বলা হয়েছে এই মিটার গুণন মিটার, তাহলে বীজগণিতের ভাষা কি হবে? মিটার। এই তো এটা হবে, কিন্তু না, এই স্কোয়ারের বাংলা কি বলা হয়েছে? বর্গ। তাহলে আমার লিখতে হবে বর্গ মিটার। তাহলে এখানে আসবে বর্গ মিটার। তাহলে বর্গ মিটার। অঙ্কটা আরেকবার রিপিট করি আমরা। প্রশ্নে বলা আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে এই একটি লাইন থেকে আমরা অঙ্কটা করি। দেওয়া আছে কি? পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে 60 এবং 40 গুণ করলে হবে 4 ছক 2400 বর্গ মিটার। এরপরের লাইনটা এখন আমরা পড়ব। এখানে বলছে কি? পাড়ের বিস্তার। অর্থাৎ এই যে পুকুরের দৈর্ঘ্যটা ছিল, তোমরা লক্ষ্য করো ভালো করে, এই যে পুকুরের দৈর্ঘ্যটা এ এতটুক ছিল, এ এতটুক, এ এতটুক, এ এতটুক। তাহলে এই যে 3 মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্যটা বাড়লো না? আমি এদিকে 3 মিটার পার আমার চলে আসে, এদিকে যদি 3 মিটার পার চলে আসে তাহলে পুকুরের দৈর্ঘ্যটা কি বাড়লো? তোমার জায়গাটা তাহলে এখন আমার টোটালটা দাঁড়াবে এই। তাহলে কি 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার, অর্থাৎ এই লম্বা 3 মিটার। তাহলে এখানে যদি 3 বাড়ে, এদিকেও 3 বাড়লো, এদিকেও 3 বাড়লো, তাহলে মোট বাড়তেছে কত? দৈর্ঘ্য 3 যোগ 3 অর্থাৎ 6। তাহলে আমরা লিখব পার সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত ছিল? মূল দৈর্ঘ্য ছিল 60 মিটার। তাহলে পার্টটা বাড়ছে কত? 3 যোগ, তুমি এভাবে 3 যোগ 3 লিখতে পারো, অথবা
3 গুণন 2, 2 সাথে বাড়ার কারণে 3 গুণন 2 এত মিটার। তাহলে 60 যোগ 6, তাহলে এই মিটার, তাহলে এখানে 66 মিটার। এরপরে আসো দৈর্ঘ্য গেল, তাহলে ঠিক এই প্রস্থ, এই প্রস্থ লম্বা দেখো এতটুক এতটুক এতটুক, তাহলে এদিকে প্রস্থটা এদিকে বাড়ছে এদিকে বাড়ছে এদিকে বাড়ছে এদিকে বাড়ছে। হ্যাঁ, তাহলে এই সাইডের প্রস্থ অর্থাৎ এই টোটালটা প্রস্থ বাড়ছে, এই টোটালটা প্রস্থ বাড়ছে, তাহলে প্রস্থ দুই দিকে 3 3 6 মিটার তোমার প্রস্থ দুই দিকে বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি যে পার সহ পুকুরের প্রস্থ, তাহলে পার সহ পুকুরের প্রস্থ, মূল পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, পার সহ, তাহলে এদিকে 3 মিটার বেড়েছে, এদিকে 3 মিটার, তাহলে মোট বাড়লো কত? 3 যোগ 3, তাহলে 6 মিটার, প্লাস 3 যোগ 3 মিটার, তাহলে 40 যোগ 6 মিটার সমান 46 মিটার। তাহলে আবার আসি, এখানে কি বলেছে এখন প্রশ্নটা বুঝি, প্রশ্নের সাথে অঙ্কটা মিলাই। প্রথম বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। ভালো করে লক্ষ্য করি, বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার দাঁড়িয়ে। তাহলে এই একটি লাইনের অঙ্কটা আগে আমরা করে নেব। তাহলে আমার প্রশ্নে কি দেওয়া আছে যে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের দৈর্ঘ্য গুণন প্রস্থ, পুকুরের দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে পুকুরের দৈর্ঘ্য তোমার 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, 4 ছক 24, 2400 বর্গ মিটার। এরপরে আসো দ্বিতীয় লাইন, প্রশ্নে কি বলা আছে যে পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে পাড়ের বিস্তার, তাহলে যখন পুকুরের পাড়টা বাড়বে অর্থাৎ দৈর্ঘ্য দুই দিকেই বাড়বে, এদিকেও 3 মিটার এদিকেও 3 মিটার, তাহলে 3 3, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 যোগ 3, তাহলে 3 যোগ 3 যোগ করলে 6, 60 যোগ 6 66 মিটার, পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, তাহলে 40 যোগ 3 যোগ 3, তাহলে 40 যোগ 6 46 মিটার। তাহলে আমার এই এতটুক লাইনের অঙ্কটা শেষ করলাম। আমার এই এতটুক আমার প্রথম লাইনের জন্য, এই এতটুক, দ্বিতীয় এই এতটুক লাইনের জন্য এতটুক। এখন আমার প্রশ্ন কি চেয়েছে যে পাড়ের ক্ষেত্রফল কত, পাড়ের ক্ষেত্রফলটা কত। খেয়াল করো যে আমরা পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করছি আর পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধু যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমাদের পাড়ের ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে এই পাশে আমরা লিখি পাড়ের ক্ষেত্রফল সমান পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমরা জানি। আমরা কিন্তু এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা কিন্তু আমরা নির্ণয় করি নাই, যেহেতু পাড় সহ, তাহলে আমরা এখানে আবার লিখব যে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 66 গুণন 46, তাহলে বর্গ মিটার 30 36 বর্গ মিটার। তাহলে আমরা খেয়াল করি, তাহলে পাড় সহ
পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করছি, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করছি। তাহলে প্রশ্নটা কি, পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা হলো 30 36 বিয়োগ 2400, তাহলে 6 3 6 636 বর্গ মিটার। এখানে আরেকবার লক্ষ্য করি, আরেকবার খেয়াল করি। এখন প্রথম থেকে প্রশ্নটা আরেকবার বুঝি, যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা কত? তাহলে প্রথম লাইন, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40, তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, তাহলে পুকুরের ক্ষেত্রফল পুকুরের দৈর্ঘ্য গুণন প্রস্থ 60 গুণন 40, তাহলে 4 ছক 2400 বর্গ মিটার। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার করে বাড়ছে, তাহলে দুই সাইডে 3 3 6 মিটার, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 যোগ 3, তাহলে 60 যোগ 6 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ 40 যোগ 3 যোগ 3, তাহলে 40 যোগ 6 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে 66 গুণন 46 বর্গ মিটার, তাহলে গুণ করলে 3036 বর্গ মিটার। এখন পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কী হবে? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল, তাহলে 3036 থেকে 2400 বাদ দিলে 636 বর্গ মিটার। তাহলে এখন নির্ণয় পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। উত্তর 636 বর্গ মিটার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে এই যে প্রশ্ন 10 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা কিভাবে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আকারে আসতে পারে সেটা আমরা একটু দেখব। এখানে ক নম্বর, যেহেতু সৃজনশীলে 3টি অংশ থাকে, এখানে থাকতে পারে পাড় সহ পুকুরের চিত্রটি আঁকো, অথবা থাকতে পারে পুকুরের ক্ষেত্রফল কত, অথবা থাকতে পারে পুকুরের পরিসীমা কত। লক্ষ্য করো, এই যে তোমার প্রশ্ন, এই প্রশ্নের আলোকে এভাবে থাকতে পারে। এখন যদি এটা আমরা দেখতে যাই এটার উত্তর, তাহলে কি বলছে? পাড় সহ পুকুরের চিত্রটি আঁকো। তাহলে এইভাবে আমি দিলাম, এদিকে দৈর্ঘ্য এখানে 60 মিটার, এখানে প্রস্থ 40 মিটার। তাহলে বলছে কি, পাড় সহ পুকুরের চিত্রটি আঁকো। তাহলে এটা আমার মূল পুকুর, এটা আমার ছিল পুকুর, এটা পুকুর, আর এটা হলো পাড়ের বিস্তার। এরপরে বলছে কি, পুকুরের ক্ষেত্রফলটা কত। তাহলে আমরা জানি পুকুরের দৈর্ঘ্য কত, 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে 60 আর পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমরা 60 গুণন 40, তাহলে 4 ছক 2400 বর্গ মিটার। এরপরে আসি পুকুরের পরিসীমা কত। তাহলে আমরা এই যে পরিসীমার যে সূত্র, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্যটা কত 60, প্রস্থটা কত 40, তাহলে 2 যোগ
2 গুণন 100, তাহলে হলো 200 মিটার। তাহলে 2, এটা হলো আমার 200 মিটার পেলাম। এরপর আসা খ নম্বর অঙ্ক। কারণ খ নম্বর প্রশ্ন এখানে কিভাবে আসতে পারে, কারণ এখানে দিল পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা একটু আগে এই অঙ্কটা গোটাটা যেভাবে করলাম ঠিক অনুরূপভাবে সেভাবে করলে আমাদের এই অঙ্কটা পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য গুণন প্রস্থ 2400 বর্গমিটার, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 66 মিটার এবং 46 মিটার বের হলো, এই দুইটা গুণ করলে 3036, এখানে 3036 থেকে 2400 বাদ দিলে আমার পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়ে যাবে। এরপরে মনে করো, এরপরে বলতেছে পুকুরের ক্ষেত্রফলের সমান ত্রিভুজের ক্ষেত্রফল হলে ত্রিভুজের ভূমি 10 মিটার, 10 মিটার হলে এর উচ্চতা কত? দেখো এখানে বলছে কি পুকুরের ক্ষেত্রফলের সমান, তাহলে এই যে ক নাম্বার যে অঙ্কটা আমরা করেছি, তাহলে এখানে পুকুরের ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম? 2400 বর্গমিটার। তার সমান কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় পুকুরের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কতটা দাঁড়ায়? ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা এই 2400 বর্গমিটার। তাহলে এতটুক লাইন এখন বলে ত্রিভুজের ভূমি, তাহলে ত্রিভুজের ভূমি 10 মিটার হলে এর উচ্চতা কত? দেখো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি শিখেছি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমার চেয়েছে উচ্চতা কত, মনে করি বা ধরি উচ্চতা h মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমি 10, উচ্চতা h, 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে 5h, 5h মিটার। তাহলে এটা যদি আসে, এখন বলছে কি যে উচ্চতা কত? তাহলে শর্ত মতে এই 5h সমান এই 2400, তাহলে h সমান এই 2400 ভাগ 5, তাহলে দাঁড়ালো 480 মিটার। তাহলে আমরা এই প্রশ্নটা আমরা পেয়ে গেলাম। এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এভাবে বিভিন্নভাবে এই অঙ্কগুলা বানানো যায়। এরপরে থাকতে পারে যে একটি পুকুরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, পুকুরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
প্রস্থের 1.5 গুণ হলে 1.5 গুণ হলে এর পরিসীমা কত? তাহলে উপরের অংশগুলো এখন আমরা একটু মুছে দিই। এই অংশগুলো মুছে দিই। বলেছে কি পুকুরের ক্ষেত্রফল, এখানে অংশ দুটি অংশ, একটি পুকুরের ক্ষেত্রফল আর একটি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হলে এর পরিসীমা কত। তাহলে ধরি আয়তক্ষেত্রের ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য, লক্ষ্য করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এই 1.5 1/1/2 তুমি লিখতে পারো অথবা 1.1.5 লিখতে পারো। তাহলে কি বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে মনে করি বা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থের কত 1.5 গুণ 1/1/2, তাহলে এখানে হচ্ছে x 2 3 2, তাহলে x গুণন 1.5, তাহলে 1.5 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 1.5x গুণন x, তাহলে 1.5 স্কোয়ার বর্গ মিটার। তাহলে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এটা আমরা বের করলাম। এরপরে আসবো প্রশ্ন বলা আছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফলের সমান। তাহলে প্রশ্ন হতে বা দেওয়া আছে প্রশ্ন হতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পুকুরের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছিলাম 60 গুণন 40, 4 2400 বর্গ মিটার। তাহলে এই 2400 বর্গ মিটার কার ক্ষেত্রফল? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে 1.5x স্কোয়ার সমান এই 2400, তাহলে বা আচ্ছা এই পাশে লিখি আমরা বা 1x স্কোয়ার সমান 2400 ভাগ 1.5, তাহলে বা ভাগ 1.5, তাহলে x স্কোয়ার সমান 1600, বা তাহলে x সমান √1600। চার 16 40। তাহলে দেখো আমরা x এর মানটা 40 বের করছি। তাহলে এখানে খেয়াল করো আমরা ধরি বা মনে করে নিয়েছিলাম। তাহলে এই জায়গাতে আমরা ফিরে আসি, এই যে প্রস্থ x মিটার, অর্থাৎ প্রস্থ এখানে বাড়লো কত 40 মিটার। এরপরে আসা হচ্ছে দৈর্ঘ্য কত আসলো 1.5 গুণন 40, তো 1.5 গুণন 40 দিলে 40 আর 20 60, 1.5 গুণন 40 তোমার হচ্ছে 60। তাহলে আমার প্রস্থ বেরোলো 40 মিটার, দৈর্ঘ্য আসলো আমার 60 মিটার। এখন প্রশ্নে কি বলছে এর পরিসীমা কত? তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে
পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণন 60 যোগ 40, 2 গুণন এই 100, তাহলে এই হলো 200 মিটার। এই হলো তার পরিসীমা। আশা করি অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ ও মনোযোগ সহকারে শুনেছ। তোমরা যা অঙ্কগুলো দেখলে এবং মনোযোগ সহকারে শুনলে, আশা করি যদি তুমি মনোযোগ সহকারে অঙ্কগুলো শুনে থাকো তাহলে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই করোনা থেকে আমাদের নিরাপদে থাকতে হবে। সরকারের একটি কথা হচ্ছে স্টে হোম, স্টে সেফ।